দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও জবাবদিহিমূলক কাঠামোয় ফিরিয়ে আনতে আগামী 1 বছরের মধ্যে ধাপে ধাপে সব স্তরে নির্বাচন করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। সংসদ নির্বাচনের মতো এই নির্বাচনেও বড় সাফল্য পেতে তৃণমূল নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে বিএনপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের পর দুটি উপনির্বাচনে মাঠের চিত্র পরিস্থিতি দেখে আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কি না তা নিয়ে সন্দিহান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর ত্রয়োদশ নির্বাচন আপাদমস্তক ইঞ্জিনিয়ারিং হয়েছে অভিযোগ করে এনসিপি নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় নির্বাচনেও সেই ধারা বজায় থাকলে রাজপথকে ভয়াবহভাবে উত্তপ্ত করা হবে। যদিও তারা এরই মধ্যে কিছু জায়গায় দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে, যা নিয়ে চিন্তিত খোদ নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, এবার দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। স্থানীয় সরকার নির্বাচন যেন কারবালার পরিস্থিতি তৈরি না করে, সেজন্য এখনই রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান তার। এদিকে জানা গেছে, এই নির্বাচন সামনে রেখে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার পরিকল্পনা করছে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। সব মিলে স্থানীয় সরকার নির্বাচন কি তবে অতীতের মতো কারবালার মাঠ, নাকি ত্রয়োদশের মতো সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগোচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জারিন খান এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং আছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। সালাউদ্দিন আইয়ুবী, স্থানীয় সরকার নির্বাচন, যেই নির্বাচনে এখন আসলে পুরো সব রাজনৈতিক দলগুলো যে নির্বাচনটি নিয়ে ভাবছে, এবারের স্থানীয় নির্বাচনে সব রাজনৈতিক দল আলাদা আলাদা করে তাদের প্রার্থী দিচ্ছেন এবং সেটি নিয়ে আসলে আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে এক ধরনের চিন্তার মধ্যে পড়তে দেখলাম। এই নির্বাচনে যদি আসলে সব রাজনৈতিক দল নিজেদের মতন করে আলাদা করে প্রার্থী দেন, নির্বাচনকে কারবালার পরিস্থিতি তৈরি হতে পারে, এরকম একটা শঙ্কা তার মাঝে কাজ করছে। সত্যি কি এই শঙ্কাটা সম্ভাবনা কতখানি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত ডিবিসির দর্শকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে ধারা শুরু হয়েছে, এই ধারার অব্যাহত যদি রাখতে হয়, যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের দুর্ভোগ কমাতে হলে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনকে শুরুতেই বাধাগ্রস্ত করা হয়েছে আমি বলবো। দেখুন, স্থানীয় সরকারের মূল কেন্দ্রবিন্দুগুলো যদি চিন্তা করা হয়, সিটি কর্পোরেশন নির্বাচন, সিটি কর্পোরেশনের বাইরে উপজেলা কেন্দ্রিক সর্বোচ্চ ফোরাম হলো উপজেলা, এরপরে হলো জেলা পরিষদ। মূলত জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে এবং সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে এই নির্বাচনকে শুরুতে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যিনি প্রশাসক তাকে দেখছি, তিনি বলছেন একেবারে মন্ত্রীদের উপস্থিতিতে, বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের যিনি প্রশাসক রয়েছেন আব্দুল সালাম সাহেব, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব, তিনি সমাবেশে মন্ত্রীর উপস্থিতিতে বলছেন যে আমাকে যদি আপনারা আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমরা এই এলাকার সমস্যাগুলো সমাধান করে দিব। তিনিই প্রশাসক, তিনিই আবার নির্বাচনে প্রার্থী হবেন এবং বিজয়ী হওয়ার ব্যাপারে আশ্বস্ত করছেন। তাহলে যিনি রেফারি, তিনিই খেলোয়াড়, তিনিই বিজয়ী হওয়ার ব্যাপারে আশা করছেন। স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচনে যে এনসিপির একজন ব্যক্তি যেভাবে আশঙ্কা প্রকাশ করেছেন যে ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে নানা পদ্ধতিতে বিজয়ের ক্ষেত্রে তারা চেষ্টা করছেন, এর একটা আমি বলবো মেটিকুলাস ডিজাইন হিসেবেই এই প্রশাসকগুলোকে বসানো হয়েছে, এই জায়গাতে বাধাগ্রস্ত করা হয়েছে। মানে আসলে এই ত্রয়োদশ নির্বাচনে আপাদমস্তক ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটি আসলে এনসিপি বা আপনাদের যে 11 দলীয় জোট আপনারা বলার চেষ্টা করছেন, সে কথা বলেছে। এই ধরনের কাজ যেন না হয়, এই ধরনের প্রশ্ন যেন তৈরি না হয়, সেজন্য তো সরকারের সর্বোচ্চ সজাগ থাকা দরকার। সজাগ, সেক্ষেত্রে সরকার কতটুকু সজাগ রয়েছে, কতটুকু আসলে ভূমিকা রাখছে, নাকি নিজেরাই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করছে। এখানে যুক্ত করি, আপনি যখন সরকারকে সজাগ থাকার কথা বলছেন সালাউদ্দিন আইয়ুবী, সেই সময়টাতে আসলে এই যেই মানে শঙ্কাটা নিয়ে আসলে সবাই চিন্তিত, বিশেষ করে সিইসি আসলে যেই কারবালার পরিস্থিতি বলতে যেটি বুঝিয়েছেন, যেই সংঘাতটা হয় স্থানীয় নির্বাচনকে ঘিরে, সেই জায়গাটিতে তো দলীয় নেতাকর্মী যারা আছেন বা দলের তরফ থেকে তাদেরকে সংযত রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ, আমরা সেটাই বলছি। দেখুন, সবসময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় একটা প্রভাব একেবারে আপাদমস্তক থাকে।
সাধারণত এমপির পক্ষ থেকে যিনি মনোনীত প্রার্থী হন তিনি সেখানে একটা বাড়তি সুবিধা ভোগ করেন। কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে সরকারের পক্ষ থেকে এক ধরনের দলীয় মার্কায় নির্বাচন এবার হচ্ছে না কথা বলা হলেও মনোনয়নের মতো ইঙ্গিত বহন করে এরকম কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেন। এটা অনেক সময় দেখা যায় যে নির্বাচনকে প্রভাবিত করে। সেরকমের একটা প্রভাবের সূত্র তৈরি হয়েছে হলো প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে। এই জায়গাটাতে আমি বলছি যে সরকার শুরুতে একটা এই নির্বাচনকে হুঁচট খাওয়ার মতো পরিস্থিতি নিয়ে গেল। দ্বিতীয়ত আমি বলবো সরকার যে বিষয়গুলো হ্যান্ডেল করছে অনেক জায়গায়, সব জায়গায় আমি বলবো না, তবে অনেক জায়গায় সরকার আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। খেয়াল করে দেখেন, স্কুল ফিডিং ছোট্ট একটা প্রজেক্ট সরকার গ্রহণ করেছে, সেখানে 5,500 কোটি টাকার মধ্য দিয়ে সরকার এটাকে বিশাল একটা জায়গায় নিয়ে গিয়েছে। প্রায় 30 লক্ষ শিশুকে সেখানে ফিডিংয়ের চেষ্টা করছে। সেই জায়গায় একদিনে কলা থেকে দুর্নীতি হয় হলো তাই 1.5 কোটি টাকা, এক সপ্তাহে ডিম থেকে দুর্নীতি হয় এখানে 15 কোটি টাকা, এক সপ্তাহে গড়ে 17 কোটি টাকা এখানে হয়। যে জিনিসগুলো দেয়া দরকার, 120 গ্রাম রুটি দেওয়া দরকার, সেখানে মানে দেখা যায় যে অর্ধেকও দেওয়া হয় না। একটা রুটির দাম ধরা হয়েছে 24 টাকা, যেটা বাইরে আমরা নর্মালি পাওয়া যায় 10 টাকায়। সেই রুটির ওজন বাড়াইতে গিয়ে তারা সেখানে চেষ্টা করে যে ভিজিয়ে রাখার জন্য, ভিজানোর কারণে পচে গিয়ে একদিনে 24 জন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছে। এরপরে প্রায় 18 দিন পরে একটা টেলিভিশন সেটা রিপোর্ট করেছে যে তদন্ত করে দেখেছে এখন পর্যন্ত কোনো পরিস্থিতির উন্নতি হয়নি। এই যে আজকে কিন্তু সেই এটার বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যে শিক্ষা প্রতিমন্ত্রী তিনি ব্যবস্থা নিয়েছেন। আমি আসবো আপনার কাছে, আমি একটু আসতে চাই অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই আপনার কাছে। যেটি আসলে আমরা বলছি স্থানীয় সরকার নির্বাচনে ইসি মূলত চিন্তিত, কারণ নির্বাচনটা আসলে ঠিক দলীয়ভাবে হবে নাকি দলীয় প্রতীক ছাড়া হবে সেই জায়গাটি নিয়েই। তো একটু যদি আমি পেছনের দিকে ফিরি, 2016 সালে যখন প্রথমবার দলীয়ভাবে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, নজিরবিহীন সহিংসতা হয়েছিল। সেই নির্বাচনে 150 জন নিহত হয়েছিলেন। এরপর 2021-22 সালে নির্বাচনেও প্রায় 100 মানুষের প্রাণ গেছে। এই সহিংসতা থেকে আসলে আমরা বেরিয়ে আসতে চাইছি, সেই জায়গাটিতেই তো ইসির এই শঙ্কা। এবারে নির্বাচনে কি আমরা এই সহিংসতা কিংবা যে নজিরবিহীন সহিংসতার কথা বলছিলাম সেখান থেকে বেরিয়ে আসতে পারবো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে। স্থানীয় সরকার নির্বাচনের ক্যারেক্টারটা মূলত জাতীয় নির্বাচন চেয়ে একটু ভিন্ন প্রেক্ষাপটে। সেই ক্ষেত্রে আপনার শুধু দলীয় প্রভাব যে জিনিসটা আলোচনায় আসছে সেটা তো বাস্তবিক অর্থে একটা কারণ যে সহিংসতার জন্য। কারণ দল মনোনয়ন করছে একজনকে, আমরা গত নির্বাচনগুলোতে দেখলাম যে দুইটা নির্বাচন কথা আপনি বললেন, দল মনোনয়ন করার পরে বিদ্রোহী প্রার্থী হয়েছে। সেখানে একটাতে বিএনপি সহ অন্যান্য দলগুলো ছিল, অন্যটাতে ছিল না। তো এই অবস্থায় একটা নির্বাচনে দেখা যাচ্ছে নিজেদের দলের মধ্যে থেকে খুন খারাপিটা আরও বেশি হয়েছে। এবারও যেটা হবে না এরকম কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ এবার দল যদিও প্রতীক নাই, নির্দলীয় নির্বাচন হওয়ার কথা, কিন্তু আমরা দেখছি বেশ কয়েকটা দল মানে ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে। এখন আপনি দলীয় প্রতীক নাই, আপনি দলীয় মনোনয়ন দিতে পারছেন না, আপনি প্রার্থী ঘোষণা করেন কিভাবে? এটা তো আইনসঙ্গত একটা ইয়ার মধ্যে পড়ে না। আপনি কাউকে অঘোষিতভাবে সমর্থন দিতে পারেন, কিন্তু আপনি পেপার পত্রিকার মধ্যে ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই জায়গার মধ্যে আমার এতজন প্রার্থী, এই প্রার্থীগুলো। এটা একটা শঙ্কার কারণ হিসেবে দাঁড়ায়, যদিও দলীয় প্রতীক না থাকে তারপরও দলীয় প্রভাবটা কিন্তু নিঃসন্দেহে একটা ইয়ে। আরেকটা জিনিস হলো যে স্থানীয়ভাবে আমরা যেটা দেখছি, স্থানীয় সরকার নির্বাচনের অভিভাবক কিন্তু হলো মাননীয় সংসদ সদস্যরা। উপজেলা পর্যায়ে বলেন, অন্যান্য পর্যায়ে বলেন, উপজেলার পরিষদের মধ্য দিয়ে ইউনিয়নগুলো এটার সাথে কানেক্টিভিটি হয়। উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার বাজেট থেকে ধরে উন্নয়নের সমস্ত কিছু স্থানীয় সরকার নিজেরা করার দরকার স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু উপজেলা পর্যায়ে এমপিদেরকে একটা উপদেষ্টা নিয়োগ করার মধ্য দিয়ে এই জিনিসটা একটা বৃত্তের মধ্যে আটকে গেছে স্থানীয় সরকারের নিজস্ব যে চরিত্র, সেই চরিত্রটা। যার কারণে স্থানীয় এমপিরা যাদেরকে সাপোর্ট দিবে সে তার বাইরে মানে দলীয় আর কার্যক্রম খুব বেশি একটা চলবে না, ওই পছন্দটাই চলবে। দল যদি কেন্দ্র থেকে কাউকে সাপোর্টও দেয় কিন্তু স্থানীয়ভাবে এমপি আরেকজনকে সাপোর্ট দেয়, সেখানে সংঘর্ষের একটা ব্যাপার আছে, অতীতে আমরা এটা দেখেছি। আর আমি প্রথমে যেটা বলেছি যে ভিন্ন প্রেক্ষাপটে এরকম স্থানীয় সরকারটা আঞ্চলিক ভিত্তিতে হয় অনেক ক্ষেত্রে। আমাদের এলাকায় দেখা গেছে যে এই অঞ্চলের একজন প্রার্থী, ওই অঞ্চলের একজন প্রার্থী, অঞ্চল বেদে মারামারি হাঙ্গামা অনেক ক্ষেত্রে হয়।
আঞ্চলিকতার ব্যাপার থাকে, আত্মীয়তার ব্যাপার থাকে, বিভিন্ন আবার একই রাজনৈতিক দলের মাঝে কিন্তু আমরা সংঘাত হতে দেখেছি। সংঘাত এটা আমি বলেছি। এই সংঘাতকে এড়িয়ে যাওয়া যাবে এটা পরিপূর্ণভাবে এটা বলা খুব কঠিন, কিন্তু আমরা চেষ্টা করলে এটা হতে পারে। কিন্তু আবার যদি একটু অন্যভাবে চিন্তা করি অ্যাডভোকেট রিজওয়ান ইসলাম ভূঁইয়া, এবারে আসলে যারা সরকারি দলে আছেন, যারা বিরোধী দলে আছেন, আমরা বলে থাকি যে সাধারণত দীর্ঘদিন পরে বাংলাদেশে একটা সত্যিকার অর্থেই বিরোধী দল এসছে এবং শক্তিশালী বিরোধী দল এসছে, তাহলে আসলে এই সংঘাতটাও আরো বেশি শক্তি নিয়ে সামনের দিকে হতে পারে, সেই সংখ্যাটাও বাড়ছে কিনা? শক্তিশালী বিরোধী দল কি না জানি না, ওনারা তো দীর্ঘদিন একসাথেই ছিল। আপাত সংসদে যেটা হচ্ছে এটা তো সংসদের বিরোধী দল হিসেবে কার্যক্রম দেখানোর জন্য হতে পারে। মাঠে কি হবে সেটা আসলে যে বিরোধী দল সব জায়গার মধ্যে হবে। ভাই আমারটা শেষ হলে আপনি বলেন, কি করলে মনে করেন যে বিরোধী দল ঠিকমতো হবে? এই ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা আমি পরে দেই, আর এই ব্যাপারটা পরে দিই। আপনার স্থানীয়ভাবে সব ক্ষেত্রে যে বিরোধী দলের সাথে সরকারি দলের সংঘাত হবে এটা না, কারণ স্থানীয়ভাবে অনেক জায়গায় বর্তমান যে বিরোধী দল আছে, প্রধান বিরোধী দল, এই বিরোধী দল সহ অন্যান্য যারা আছে এই দলগুলো দলগতভাবে যে প্রার্থী অঘোষিতভাবে দেওয়ার চেষ্টা করছে, এটা সর্বক্ষেত্রে নাও হতে পারে। কিন্তু এই আভ্যন্তরীণ যে কোন দলের ব্যাপারটা আছে, বিএনপি সরকারি দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু সব জায়গায় থাকে। আবার প্রস্তুতি তো চলছে, আমরা সব জায়গায় থাকলে অনেক ক্ষেত্রেই বিরোধী দলের সাথে সংঘাত হবে, অনেক ক্ষেত্রে বিরোধী দলের বাইরে নিজেদের দলের মধ্যে সংঘাত হবে। তার মানে সংঘাত যে আসলে হতে যাচ্ছে সেটা সমঝোতায় আসা যেতে পারে। সেই সমঝোতার আহ্বানটি আজকে নির্বাচন কমিশনার করেছেন। হেলেন জেরিন খান, আপনার কাছে আসি, যে এই অভিযোগটা দিয়ে আসলে শুরু করেছে আলাউদ্দিন আইয়ুবী, যেটি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে যদি আমরা সংঘাত মুক্ত দেখতে চাই কিংবা আসলে দলীয় প্রভাব মুক্ত দেখতে চাই, সেই জায়গা থেকে ইতিমধ্যে বিএনপি সরে এসছে। কেন? তারা স্থানীয় নির্বাচনের শুরুতে বাধাগ্রস্ত করেছে দলীয় প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে যারা এসছেন দুজন অত্যন্ত বিজ্ঞ, তাদেরকে ধন্যবাদ। জামাত ইসলামের ভাই যেটা বললেন, আসলে ওনারা যা বলেন সেটা বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে নাহিদ ইসলাম, তারপর সজীব ভুঁইয়া, এরা তো তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের ইসে ছিলেন, উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন, এবং নির্বাচনের কয়েকদিন আগে সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। নাহিদ ইসলামও, এটা কিন্তু একটা ধরেন আমাদের আরপিও বলেন কিংবা এরকম ছিল যে মিনিমাম 3 বছর হলো এই করতে হবে, মানে পরে যে কোনো উপদেষ্টা কিংবা বলেন সরকারি সুবিধা যারা ভোগ করে তারা 3 বছর পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমরা দেখলাম এই সজীব ভুঁইয়া নির্বাচনী পরিচালনা কমিটিতে রইল এবং নাহিদ ইসলাম তো নির্বাচনে অংশগ্রহণই করলো। তাহলে ওনারা যেটা বিশ্বাস করে সেটা মানে বাস্তবে দেখেন না। আর হলো যে নাহিদ ইসলাম ধরেন নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই কারণে যে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আমি সেটা বলবো না, যেটা প্রমাণ। ঠিক একইভাবে বিএনপি যখন 2/3 মেজরিটি নিয়ে যে সরকারে এসছে, এখন ধরেন স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তো অস্বীকার করার কিছু নেই। এবং স্থানীয় সরকার নির্বাচন হলো জনগণের দৌড়গড়া যাওয়ার একটা পদ্ধতি, মানে তৃণমূল পর্যায়ের প্রতিটা মানুষ যেই নেতাদের কাছে সবসময় যেয়ে থাকে সেই প্রতিনিধি হচ্ছে স্থানীয় সরকার। তো এখন ধরেন যে সেই জায়গায় দীর্ঘ এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই এই জায়গাগুলো কিন্তু ভ্যাকেন্ট ছিল, মানে বলতে পারেন যে যেটা হয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি যেটা দেওয়া হয়েছে সেটাও তোমরা দলীয়করণভাবেই মানে দলীয় দৃষ্টিকোণ থেকেই দিয়েছে। যে ঢাকা উত্তরে যাকে দিয়েছে সে হিজবুত তাহরির একজন লোক ছিলেন, সেটা নিয়ে তো চরম বিতর্ক আছে। দক্ষিণে আপনি জানেন যে ইশরাক হোসেনকে হাইকোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে বসতে দেওয়া হয়নি। তারপর সজীব ভুঁইয়া নিজেই ওই অফিসে গিয়ে বসে কর্মকাণ্ড পরিচালনা করতেন। তো এখন এরপরও যে আমরা যেটা বলতে চাই যে যেহেতু বিএনপি সরকারে এসছে, এখন একটা স্থানীয় সরকার নির্বাচন করতে কিছু সময়ের দরকার, মানে লেগে যাচ্ছে, সময় লেগে যাচ্ছে। সেই কারণে এই সময়টা কিভাবে চলবে, প্রতিদিন মানুষের যে চাওয়া পাওয়া একটা নতুন সরকারের কাছে এবং এত প্রত্যাশিত একটি সরকারের, সেটা পূরণ করবার জন্য সেটা পূরণ করবার জন্য তো সেই সময় জামায়াত যে অভিযোগ করছে যে আপনারা শুধু নিজেদের দলীয় লোককেই কেন প্রশাসক নিয়োগ দিলেন, কেন অন্য কোনো দলীয় লোক আপনি
অনেক গণতান্ত্রিক দেশে দেখবেন যে দলীয় লোক কেন, ধরেন আমেরিকার কথা এখানে আমি বলতে পারি, আমেরিকা প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে পুরা প্রশাসন কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং তার মতাবলম্বী সেটা হয়ে যায়। দলীয় লোক হলে কোনো সমস্যা নাই, আপনার দেখতে হবে যে এখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, এখানে স্বজনপ্রীতি হচ্ছে কিনা, সেই জায়গায় কোনো মানে ঘটনা ঘটছে কিনা। তো দলীয় লোক ছাড়া হবে কি, ধরেন দীর্ঘ 17 বছর যে ফ্যাসিস্ট সরকারটি ছিল তারা তো এতটাই দলীয়করণ করেছে যে এখানে আপনি নিরপেক্ষ লোক খুঁজে পাওয়ার মতো সুযোগ নাই। আর সেই কারণেই বিএনপিকে তাৎক্ষণিকভাবে কি করতে হয়েছে, যাদের প্রতি আস্থা রাখতে পেরেছে এবং যারা অভিজ্ঞ সেই সমস্ত লোকজনদেরকে মানে আপৎকালীন সমস্যা সমাধান করবার জন্য কিংবা আপৎকালীন সার্ভিস দেওয়ার জন্য কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে অন্যায় তো কিছু নাই। কাজেই যেটা ওনারা মানে বিশ্বাস করে কিন্তু বাস্তবে দেখতে চান না, ঠিক একই অবস্থা যে আমরা প্রশাসক দিয়েছি এর মানে এইটা না যে এই প্রশাসকদের কারণে নির্বাচনকে কোনো রকমের বাধাগ্রস্ত করা হবে। এটা হলো এক। 2 নম্বর হলো আজকে নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। দেখেন একজন নির্বাচন কমিশনার নিজেই যদি বলেন যে কারবালার প্রান্তরে, তাহলে এটা কি, তিনি কিন্তু ভোটারদের তিনি যেন কারবালার পরিস্থিতি না হয়। তো এই বক্তব্যটা কি তার মুখ থেকে আসা দরকার ছিল? কোনো দরকার ছিল না, কারণ বিগত ইতিহাস এটা তো ফ্যাসিস্টদের সময়ের। এর আগের নির্বাচন বলেন আমরা তো দেখেছি, মানে 91 বলেন, 96 বলেন, 2001 বলেন, এই নির্বাচন এই সময়কালীন স্থানীয় সরকার নির্বাচন দেখেছি। সেই নির্বাচনে তো এত হানাহানি হয় নাই। আর এবারে তো আমরা দেখতে পাচ্ছি সরকারি দল বিরোধী দল বিভিন্ন সময় কিন্তু তারা একত্রিত হচ্ছে, একাত্রে কাজও করছে। যেমন ধরেন জ্বালানি তেলের যে সংকট হয়েছিল সেটা তো পার্লামেন্টে এই কমিটি করা হলো, যেখানে সরকারি দল বিরোধী দল একত্র হয়ে ব্যবস্থা নিল এবং আমরা কিন্তু সমস্যা থেকে ঠিক একইভাবে যদি আমরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে যদি সিইসি মনে করে যে এরকম কোনো হতে পারে, তিনি সব দলকে ডেকে করতে পারেন। কিন্তু তিনি যদি আগে যদি ভোটারদের মধ্যে ভয় ঢুকিয়ে দেন তাহলে তো নির্বাচন। আবার রাজনৈতিক দলগুলো থেকে নিজেদের মধ্যে আলোচনা করার যে আহ্বান তিনি জানিয়েছেন, সেই জায়গাটিতেও রাজনৈতিক দলগুলো একমত হবেন কিনা না, এটা দেখেন এটা দুই ভাবে হতে পারে। একটা হলো যে রাজনৈতিক দলগুলা নিজে নিজে উদ্যোগ নিতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো দলমতের ঊর্ধ্বে, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি উদ্যোগ নিতে পারেন। আরেকটা হলো যে সিইসি নিজেই নিতে পারেন, নিয়ে তিনি কিন্তু এই ব্যবস্থা আপনি আসলে কি মনে করছেন সিইসি আজকে যে আহ্বান জানিয়েছেন এই রক্তপাতহীন নির্বাচনের জন্য, তিনি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করবার কথা বলেছেন, সেই আলোচনায় আসলে জামায়াত, এনসিপি, বিএনপি তারা আসলে একমত হবেন কি না? আমি আপনার কাছে উত্তরটা নিব, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আলোচনার যে কথাটি বলেছেন সিইসি, আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো আসলে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারবেন কিনা, এই আহ্বানে আসলে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো সাড়া দিবে বলে কি আপনি মনে করেন? আসলে এই মুহূর্তে সাড়া দেওয়ার পরিবেশ বা প্রেক্ষাপট তো নেই। দলীয় প্রতীকে যে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা থেকে নির্দলীয় প্রতীক দেওয়ার পরে কিছু কাজ কিন্তু নির্বাচন কমিশনের আছে। সেই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তারপরে একটা পরিবেশ হবে, তখন সরকারি দল বিরোধী দল অপর দলগুলো বসতে পারে। সেই বসার ডাক সরকারি দলে দিবে নাকি সিইসি দিবে সেটা তখনের পরিবেশ অনুসারে আলোচনা করতে পারে। তবে আমি মনে করি যে স্থানীয় সরকার কম বেশি হাঙ্গামা কিন্তু অতীতের নির্বাচনগুলোতে হয়েছে, এটা আমরা দেখেছি, কোথাও বেশি কোথাও কম। এই আশঙ্কা থেকে আমার মনে হয় যে একটা রাজনৈতিক দলগুলো বসা উচিত। যদিও এইবার দলীয় প্রতীকের নির্বাচন হচ্ছে না, কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রভাবমুক্ত এই কথা বলার তো আর কোনো সুযোগ নেই, এবং দলীয় প্রভাব থেকে কিন্তু হাঙ্গামা মারামারিটা বেশি হয় বাংলাদেশে, এবং এই কারণে রাজনৈতিক দলগুলো বসা উচিত। প্রশ্ন হলো যে বসলেই কি সমঝোতা হবে কিনা, হাঙ্গামা শেষ হবে কিনা। বসাটা একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে যে সর্বক্ষেত্রে হাঙ্গামা মারামারি এটা বন্ধ হবে এরকম না, কিন্তু এটার একটা প্রভাব আছে। আমি যদি একটু বলি যে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে আসলে যেরকম উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে সরকারি দল এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে, সেই জায়গাটিও আসলে এখানে ওই মাঠে আসলে যখন স্থানীয় সরকার নির্বাচন করাবে সেই মাঠকেও অনেকটা উত্তপ্ত রাখবে বলে কি মনে করেন? যখন বসে যাবে তখন তার উত্তপ্ত থাকবে না, তখন তো একটা পরিবেশ যাবে, একটা মেসেজ যাবে। আর রাজনীতির মাঠের সৌন্দর্য তো হইলো যে এক দল আরেক দলকে বলবে কিছু যদি না বলে তাহলে তো রাজনৈতিক সৌন্দর্য নাই, গণতান্ত্রিক চর্চা নাই। এটা একটা গণতান্ত্রিক চর্চার অংশ, এটা থাকতে পারে, এটা আমি খারাপ কিছু দেখছি না।
প্রশাসক নিয়ে এখানে বিতর্ক হয়েছে, দুইজন আলোচকই আলোচনা করেছে। প্রশাসকটা দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা যেমন সত্য, নির্বাচন যখন গণে আসবে এবং নির্বাচনের তফসিল যখন ঘোষণা করবে তার আগে যদি প্রশাসককে সরিয়ে দেওয়া না হয় বা তাকে পদত্যাগ করাতে বাধ্য না করা হয়, তাহলে কিন্তু প্রশাসক বহাল থেকে সে যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে সেটার একটা প্রভাব পড়বে এবং নির্বাচনের উপর প্রশাসক হিসেবে যখন মেয়র নির্বাচন করবে তখন সেটার আসবে। আমি নিশ্চয়ই আশা করব যে এই একটা স্থানীয় সরকার বিধানের যে নির্বাচনের যে বিধান আছে সেই বিধানে এই প্রক্রিয়া যে যথাযথভাবে পালন হবে এবং প্রশাসকরা তার আগেই যারা নির্বাচনে যাবে তারা অন্তত ওই পদ থেকে পদত্যাগ করে এবং বিএনপিও কিন্তু আসলে সেই প্রত্যাশা করছে। বিএনপিও বারবার বলছে তারা স্থানীয় সরকার নির্বাচনে এক ধরনের সাফল্য চায়। হেলেন জেরিন খান খুব নিঃসন্দেহে, মানে দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতা আসছে এবং তাদের অধীনে যখন এই স্থানীয় সরকার নির্বাচনটি হবে সেই সাফল্যটা তারা আশা করছে। কিন্তু আবার বিরোধী রাজনৈতিক দল থেকে বারবার হুঁশিয়ারি আসছে স্থানীয় নির্বাচনে অনিয়ম হলে রাজপথ ভয়াবহ উত্তপ্ত করা হবে। খোদ সিইসি আজকে বলেছেন যে আমরা পাটোয়ারির গালি শুনতে অভ্যস্ত। মানে এই যদি আসলে অবস্থা হয় তাহলে কতখানি শান্তিপূর্ণ নির্বাচন হবে, আবার ত্রিমুখী এক ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বিএনপি, জামায়াত এবং এনসিপি মিলে। দেখেন, যে কোনো গণতান্ত্রিক দলের মানে প্রথম চিন্তা চেতনা হওয়া থাকে। আমরা জানি জাতীয়তাবাদী দল, আমার দল সবচাইতে গণতন্ত্র বিশ্বাসী এবং গণতন্ত্র বিশ্বাসী এবং নির্বাচনের মধ্য দিয়েই যা কিছু করা সেটা করতে চায়। সেটা আপনি জাতীয় সংসদ নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন, এবং স্থানীয় সরকার নির্বাচনে আমরা ভালো রেজাল্ট করতে চাই, কিন্তু সেটা জনগণের হৃদয় জয় করে, সেটা কোনো রকমের মানে ক্ষমতার অপব্যবহার করে না। সেটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত সেটা যদি আমরা না করতে চাইতাম তাহলে ধরেন আইজি যেটা প্রধানমন্ত্রীও দিয়েছেন, হ্যাঁ দিয়েছেন, এবং দেখেন যেটা ছিল যে আগে প্রত্যেকের নির্বাচন সেটাও কিন্তু আমরা তুলে দিয়েছি। কারণ কি, সমাজে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা এমন হয় যে ধরেন দলের বাইরেও গণ্যমান্য অনেক লোকেরা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে এবং ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে ভালো ভালো লোকজন, তারা কোনো দলের ঊর্ধ্বে না, কিন্তু এলাকার বিবেকবান হিসাবে তখন কিন্তু এই যে প্রতীক উঠে দেওয়াতে এই ধরনের লোকজনও কিন্তু অসংখ্য নির্বাচনে অংশগ্রহণ করবে। নতুন আরেকটি সংখ্যা আছে খান, এই যে যেহেতু প্রতীক থাকছে না, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা অনেকেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগের যারা সমর্থক আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং তাতে করে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার এক ধরনের সম্ভাবনা দেখা দেয় কিনা। দেখেন, আওয়ামী লীগের সমর্থক থাকতেই পারে, সেটা তো ওই না, কিন্তু আওয়ামী লীগের পদধারী কিংবা আওয়ামী লীগে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, মানে বিভিন্ন গুমের সাথে কিংবা দুর্নীতির সাথে, খুনের সাথে যারা জড়িত, তাদেরকে তো মানে আমার মনে হয় না যে সেটা আপনি জাতীয়ভাবে বলেন, স্থানীয়ভাবে বলেন, জনগণই তাদেরকে কোনো রকমের ছাড় দেবে না। কাজেই তারা নির্বাচনও করতে পারবে না, যেহেতু তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে। তো কাজেই সেটা একটা, কিন্তু সমর্থক যদি থাকে, কেউ আওয়ামী লীগের সমর্থক কিন্তু জীবনে কোনো পদ পজিশনই করে না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সে যদি বিবেকবান হয়, সে যদি ভালো লোক হয়, তাকে যদি জনগণই করে, সেখানে তো আমার মনে হয় না যে সে আইনের পুনর্বহাল হওয়ার যে সংখ্যাটি সেটাকে কি উড়িয়ে দেওয়ারও সুযোগ থাকে? আমার মনে হয় না, মানে আওয়ামী লীগের আপাতত কোনোভাবে ফিরে আসার কোনো সুযোগ আছে। কারণ আওয়ামী লীগ, আমরা তো ধরেন তৃণমূল পর্যায়ে সব পর্যায়ে মানে ছুটে বেড়াই, আমরা তো দেখি যে মানুষের মধ্যে এখনো কীভাবে ক্ষোভ বিরাজ করছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না। তবে আবার পাশাপাশি এইটাও চিন্তা করতে হবে, আওয়ামী লীগের যারা ভালো লোক, যারা শুধু সমর্থক কিংবা ভালো কাজ করেছে মানুষের কাছে, তাদেরকে যদি আমরা অন্যায়ভাবে আবার যদি তাদের ক্ষতি করতে চাই, তাদেরকে মামলা হামলা বিভিন্নভাবে, মোট কথা আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে আইনটা যেন মানে কারো উপরে অন্যায়ভাবে শাস্তি প্রয়োগ না করে, এইটাই হলো মূলত আমরা নিশ্চিত করতে চাই, আমাদের সরকারই করতে চাই যে আইন মানে তার নিজস্ব গতিতে চলবে। সবাই কিন্তু হেলেন জেরিন খান, আপনি যখন বলছেন যে আপনি অন্তত মনে করছেন না যে এই স্থানীয় সরকারি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসতে পারে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই এখন মনে করছেন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত, যদিও তারাই সেই দলীয় প্রতীক চালু করেছিল, কারণ তাতে করে তাদের ফিরে আসতে সুবিধা হবে। আমি জানি না আওয়ামী লীগের আপনারা কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন, কিন্তু আওয়ামী লীগের অধিকাংশ নেতারাই তো, আমরা তো ধরেন ঢাকা শহরেও বলেন এবং লোকালিও বলেন, আমি তো দেখি না আওয়ামী লীগের পদধারী কোনো নেতা ও
ওপেন চলাফেরা করছে কিংবা করছে কিংবা তাদের প্রতি জনগণের কোনো আস্থা আছে, অতএব তারা কি বললো না বললো সেটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার আমার মনে হয় সময় আসে নাই। কাজে আওয়ামী লীগ নিয়ে এখন আমরা চিন্তা না করি, বরং আমরা বলতে চাই যে গণ অভ্যুত্থানে যে সমস্ত আমরা দলগুলো ছিলাম এবং জনগণ যাদের প্রতি আস্থা রেখে সরকারি দল এবং বিরোধী দলে যারা আছি আমরা সম্মিলিতভাবে একটা সুন্দর ইলেকশন যাতে করতে পারি, সেই জায়গায় হ্যাঁ আমি মনে করি যে যদি আলোচনার দরকার হয় আলোচনা হতে পারে এবং আলোচনার ভিত্তিতে একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার এই মুহূর্তে। কারণ আমি দেখতে পাই যে এখনো অসংখ্য জায়গা আছে যারা কিন্তু সেবাটা ঠিকভাবে পাচ্ছে না। স্থানীয় সরকার যখন আসলে আলোচনার আহ্বান করা হলো তখন আপনারা সেই কমিটিতে আপনারা আসলে কারো নাম দিবেন না বলে জানিয়েছেন, ঠিক একই সময় যখন আজকে সিইসি আবার আহ্বান করলেন যাতে করে রক্তপাতবিহীন একটা স্থানীয় সরকার নির্বাচন হয়, সেই আলোচনায় কি আপনারা একসাথে হবেন কিনা? দেখুন, প্রথমত হলো সিইসি যে আহ্বান জানিয়েছেন এটা একটা সেই সময় সাংবাদিকদের প্রশ্নের আলোকে একটা উত্তর, এবং তিনি কোনো ফর্মাল ইস্যু এখন পর্যন্ত করেননি, চিঠি ইস্যু করেননি, রাজনৈতিক দলদের সাথে অফার করা যে প্রপোজাল, ফর্মাল প্রপোজাল দেননি। সুতরাং প্রপোজাল দিলে দলীয় ফোরামে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি আজকে সিইসি যে আশঙ্কা প্রকাশ করেছেন এটার লজিক থাকতে পারে, আছে, কিন্তু তিনি যেভাবে বলেছেন দলগুলোকে বসে একটা করার, এটার আসলে কোনো বেজ নাই। কার্যত স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার স্থানীয় প্রতিনিধিকে পছন্দ করে। আমি অনেক ব্যক্তিকে দেখেছি একেবারে কোনো রাজনৈতিক পরিচয় নয়, তিনি এলাকায় মেম্বার হয়েছেন, এলাকায় চেয়ারম্যান হয়েছেন, একেবারে কোনো রাজনৈতিক পরিচয় নেই। সুতরাং দলগুলো বসে একটা সিদ্ধান্ত নিল আর সাধারণ মানুষ সেই সিদ্ধান্তের আলোকে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে, এটা আসলে অনেক ক্ষেত্রে দেখবেন বাস্তবতার সাথে মিলে নাই বা মিলবে না। আবার যেহেতু জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হতে পারেনি, সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত ইসলামী জয়ী হওয়ার চেষ্টা করবে, আপ্রাণভাবে চেষ্টা করবে, সেরকম একটা শঙ্কাও থাকে কিনা? এটা শঙ্কার কি দেখলেন? জামাত ইসলামী জয় হওয়ার আপ্রাণ চেষ্টা করবে, এটা শঙ্কা কেন হবে? সহিংসতার যে সংখ্যাটা সেটি বাড়বে কিনা এই আপ্রাণ চেষ্টা? দেখুন, সহিংসতা আমরা অতীতেও দেখেছি। 2016 সালের পর্যন্ত, ওই সময় 14 থেকে 16 যে গভর্নমেন্ট ছিলেন, এই 16 সালের পর্যন্ত 4104টি ইউপি নির্বাচনে 145 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রায় 1000 জন আহত হয়েছে। এই ধরনের ঘটনাগুলো যখনই ঘটেছে, এটা একটা বিশ্লেষণ যদি আপনি দেখবেন এর অধিকাংশ ক্ষেত্রেই আভ্যন্তরীণ দলীয় কুন্দলে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। দলীয় কুন্দলের ঘটনা 2016 সালের যে নির্বাচন আপনার মনে থাকার কথা, 2014 সালে বিএনপি সহ সবাই নির্বাচনী ব্যবস্থা থেকে আর একটা ছিটকে পড়েছে বা সরিয়ে ফেলা হয়েছিল। তার পরবর্তীতে অন্যান্য দলগুলো কিন্তু সে নির্বাচনে অংশগ্রহণ করেনি, বিশেষ করে স্থানীয় নির্বাচনে ঘোষণা দিয়েই এখান থেকে অংশগ্রহণ থেকে বিরত থেকেছে। এরপরেও কোনো 145 জন মৃত্যুবরণ করলো, 11,000 জন আহত হলো। কারণ কি? দলীয় কুন্দল। এবং দলীয় কুন্দলগুলো যে সকল দলের মধ্যে রয়েছে, এটা নির্বাচন বলেন, নিজের দলের নির্বাচন বলেন, সব জায়গায় তারাই হত্যার ঘটনা ঘটে। এই যে গত মাত্র 2-2.5 মাস 3 মাস হলো সরকারের, এই 3 মাসে শুধু ছাত্র দলের আভ্যন্তরীণ কুন্দলে 121 জন নিজের হাতে নিজে কর্মী খুন হয়েছে। অসংখ্য ভাই, অসংখ্য পরিবার, এই তথ্য আছে। আমি তো বলছি আমার কাছে তথ্য আছে। কি তথ্য দেখান তো? আমি তো তথ্য আছে, আমি দেখাচ্ছি, আমার কথা শেষ করি। সুতরাং আমি বলবো দলীয় যে শৃঙ্খলা সেটা নষ্ট করে। দলীয় শৃঙ্খলা কি বিএনপির মধ্যে তাহলে জামায়াত একেবারেই দেখতে পাচ্ছে না? বিএনপির মধ্যে থাকবে না কোনো। আমি তো বলছি যে সকল দল এই ধরনের চর্চা করে তাদের মধ্যে এই শৃঙ্খলা ফিরিয়ে আসার জন্য দলীয় আভ্যন্তরীণ চেষ্টা করা দরকার। আমি একটা এক্সাম্পল দিয়েছি। তৃণমূল পর্যায়ে পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলাটা সবচাইতে বেশি জরুরি। এই ইস্যুটাতে সিইসি যে আহ্বান করেছেন, সকল দল তার জায়গা থেকে চেষ্টা করা উচিত তার দলীয় আভ্যন্তরীণ শৃঙ্খলা। একজন সমালোচক বলেছেন বিএনপি যতখানি মানবে জামায়াত ইসলামীও ঠিক ততখানি মানবে বলে। আলহামদুলিল্লাহ, আমরা স্পষ্ট করে বলতে পারবো এখন পর্যন্ত জামায়াত ইসলামের কোনো জায়গায় কোনো নির্বাচনের বিদ্রোহী প্রার্থী হয়েছে, নির্বাচন করেছে, এই ঘটনা আপনি দেখতেন। বিদ্রোহী যিনি হয় তাকে কিন্তু সুযোগ দেওয়ার কারণে হয় না, বিদ্রোহী যিনি হয় তিনি সুযোগ না পাওয়ার কারণেই বিদ্রোহী হয়। জামাত ইসলামীতে বিদ্রোহী হয়েছে কোনো এমপি ইলেকশনে, চেয়ারম্যান নির্বাচনে,
পৌরসভা নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে এরকম দেখতে পারবেন না। ফিরবো, আমি আলোচনায় জামাত ফিরবো, ইসলাম আমার একটি আলহামদুলিল্লাহ বিরতির সময় সম্পূর্ণ হয়েছে। সুশৃঙ্খল স্বাভাবিক একটা রাজনৈতিক রাজনৈতিক দল। দলগুলো নিজেদের এই জায়গা তৃণমূল থেকে পর্যায় পর্যন্ত জামাত নেতা ইসলামী কর্মীদের আসলে আলহামদুলিল্লাহ যথেষ্ট কতখানি অবস্থানে রয়েছে। সুশৃঙ্খল রাখতে পারবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জি পেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। আর একবার আমন্ত্রণ জি পেচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাইয়া, আমরা কিন্তু প্রাণহানিবিহীন নির্বাচন দেখেছি। আমি 1973, 77, 83, 92 এই নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা নাই। এবারের এই নির্বাচনটাও কি সেই সংখ্যাগুলোর পাশে আসলে আমরা বসাতে পারবো কিনা, এবং এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতন এই নির্বাচনকে আমরা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক বলার সুযোগ আমাদের সামনে থাকবে বলে কি মনে হয়? আমি ব্যক্তিগতভাবে আশা করব যে আগামী নির্বাচনটা প্রাণহানি হাঙ্গামা ছাড়া হোক, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক। কিন্তু প্রেক্ষাপটটা তো ওই রকম আমরা আশা করলেই হবে, এটা বিবেচনা করলে কোনো কাজ হবে না। এটার সাথে অনেক কিছু জড়িত আছে, দলীয় আভ্যন্তরীণ কোন্দল টোন্দল সব কিছু মিলে। আর আজকে এই ইলেকশন সিএসির সাথে যে মিটিংটা হলো, সেই মিটিংয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল, আজাদ সাহেব মেবি জামাতের উনি ছিল, ওনারাও যে বক্তব্য দিয়েছেন এবং জামাতের আমির শফিক সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলো কিন্তু আমাদেরকে করে যে আগামীতে নির্বাচন হাঙ্গামামুক্ত না, হাঙ্গামা যুক্ত হতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন, গত ইলেকশন, এবং এটা আপাদমস্তক ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এটা যদি সামনে হয় তাহলে রাজপথ উত্তপ্ত করে তোলা হবে। আজাদ সাহেবও কিন্তু বলেছে জনগণের রায়কে উপেক্ষা করা হয়েছে গত নির্বাচনে, এবং উপেক্ষা করা মানে কি, জনগণের রায়ের প্রতিফলন হয় না নির্বাচনের মধ্যে, এবং সামনের নির্বাচনে এটা যেন না হয় উনি আহ্বান জানান। আমির সাহেব বলেছেন যে গত সাম্প্রতিক দুইটা যে উপনির্বাচন হয়ে গেল, এই উপনির্বাচনের যে চিত্র, সেই চিত্রটা যদি সামনের নির্বাচনে আসে সেটা জামাত প্রতিহত করবে। তাহলে এই বক্তব্যগুলোতে আপনি যেটা আশা করছেন, আমরা যেটা আশা করছি, এইটা মানে প্রতিফলন কিন্তু হচ্ছে না। তাহলে বোঝা গেল যে বিরোধী দল আশঙ্কা করছে যে উপনির্বাচনকে কেন্দ্র করে, গত জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে ইঞ্জিনিয়ারিং হতে পারে, আবার উপনির্বাচনের মতো ভোট হতে পারে। সেই ক্ষেত্রে ওরা যেহেতু রাজপথ উত্তপ্তের কথা বলছে এবং ছেড়ে না দেওয়ার কথা বলছে, তাহলে আমরা একদম মানে হয়ে যাবে, সব কিছু মানে হাঙ্গামাহীন হবে, এটা আশা করার কোনো কারণ নাই। আমরা আলোচনায় যদি আসলে বসার সুযোগ হয় রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলগুলোর দিন শেষে কিন্তু আলোচনা হয়, একটা পর্যায়ে আলোচনা, কিন্তু আলোচনা কতটুকু সফল হয়েছে বাংলাদেশে, জাতিসংঘের প্রতিনিধি এসেও কিন্তু আলোচনা করছে বাংলাদেশে, কিন্তু সফলতার মুখ দেখেন। সেই সফলতার মুখে এবারে আমরা দেখব কিনা? সালাউদ্দিন আইয়ুবী, জামাতের যে বক্তব্যগুলো আসছে, বিশেষ করে জামাতের আমির নিজেও বলেছেন তিনি আসলে সামনে নির্বাচন ঘিরে সন্দিহান, সেক্ষেত্রে আসলে চিত্রটা আসলে পাল্টানোর সুযোগ থাকলো কি? দেখুন, বাংলাদেশে যে সংস্কার নামক একটা শব্দ গত 2 থেকে 2.5 বছর যাবৎ ব্যবহৃত হচ্ছে, সংস্কারের মূল ইস্যু ছিল নির্বাচনগুলো এরকম শঙ্কামুক্ত হবে, প্রশ্নমুক্ত হবে, দলীয় প্রভাব মুক্ত হবে, এরকম হানাহানি সহিংসতা মুক্ত হবে। এই সংস্কার যদি বাস্তবায়ন শুরু হতো, সংসদে প্রথম দিনই সরকারি দল শপথ গ্রহণ করত যে আমরা আগে সংস্কারটা শেষ করি, তাহলে এই নির্বাচনগুলো নিয়ে এখন আর প্রশ্ন হইতো না। এখন মূল প্রশ্ন তৈরি হয়েছে যে আমরা আসলে আগের মতো ভোট দিতে পারবো কিনা, আগের মতো নির্বাচন করতে পারবো কিনা, আগের মতো সেইভাবে সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো কিনা। যেই চিন্তাগুলো মানুষের মধ্যে ছিল, এই চিন্তাগুলো কিন্তু দূর হয়নি, এই কারণে শঙ্কা আশঙ্কা যা বলেন সেগুলো রয়ে গেছে। সুতরাং আমরা চাচ্ছি বারবার, আসুন বাংলাদেশটাকে আমরা সুন্দর একটা জায়গায় নিয়ে যাই, সুন্দরভাবে বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে তার ভোটাধিকার প্রয়োগ করবে, যে প্রয়োগগুলো অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোতে করে। আমরা দেখি আপনাদের বিএনপির প্রতি অনাস্থা আছে, তারা সুষ্ঠু নির্বাচন, বিএনপির প্রতি না, এই সিস্টেমের প্রতি অনাস্থা। এই যেই সিস্টেমে নির্বাচনগুলো হয়েছিল, এই সিস্টেমই তো রয়ে গেছে। সেই সিস্টেমের দায় তো তাহলে বিরোধী দল হিসেবে আপনাদেরও আছে। সিস্টেমের কোনোটা কি পরিবর্তন হয়েছে বলুন? আমরা তো দায় নিয়ে বলছি কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। সুতরাং আপনি কিভাবে প্রত্যাশা করতে পারেন যে এখানে নির্বাচনটা কোনো ধরনের কারচুপি মুক্ত হবে? পুরো সিস্টেমটা আসলে কোনো জায়গায় পরিবর্তন করা গেল না, কেন গেল না সেটা আপনাদের অভ্যন্তরীণ কোন্দল বাড়ছে। কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন যে হয়েছে এটার বাস্তব প্রমাণ হলো উনি কি এই 16 বছরে আসতে পারেছে আপনাদের এই টকশোতে? কোনো দিন আসতে পারেন নাই, অথচ উনি কিন্তু এখন টকশোতে আসছেন এবং সরকারকে ওনার মন মতো সত্য মিথ্যা তথ্য দিয়ে উনি কিন্তু বলতেছেন জামাত ইসলামের নাম নিয়েছেন, কিন্তু ইসলাম ধারণ করে কিন্তু মিথ্যা কথা বলে বেড়ায়। এই যে উনি বললেন 101 জন, এখন হলো তথ্য প্রযুক্তির যুগ, একটা লোক কোথাও মারা গেলে সাথে সাথে সেইটা নিয়ে কিন্তু তুলকালাম হয়। উনি বলে দিলেন 101 জন, চিন্তা করতে পারেন কত ভয়ঙ্কর বিষয়। আপনি একটা তো মিথ্যা তথ্য জাতির সামনে দিলেন, এইভাবে আপনারা মিথ্যা তথ্য দিয়ে বেড়ান। আর
যে মারা গেছে আপনাদের আভ্যন্তরীণ নাসিরউদ্দিন কোন্দলে। পাটোয়ারি 160 জন। এই লোকটা হলো একটা ভয়ঙ্কর জোকারদের তো অনেক সময় জোকারদের কথায় মানুষ হাসে, আর এই লোকের এই জোকারি পানাতে মানুষ রক্তক্ষরণ হয়, এত ভয়ঙ্কর। এর মানে যেখানে যায় সেখানে নষ্ট করে, এবং এর মুখ যখন কথা বের হয় দুর্গন্ধ বের হয়। এর 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 কি বললো না কিন্তু বললো তৃণমূল এটা নিয়ে পর্যায় পর্যন্ত এটা যদি নিয়ে আর অভ্যন্তরীণ কোন্দল আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, জি তৃণমূল পর্যায় পর্যন্ত যদি অভ্যন্তরীণ কোন্দল বিএনপি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে আমাদের স্থানীয় কোথায় সরকার কোন্দল? নির্বাচন আমাদের আসলে- তো কোথাও কোন্দল নাই, আমাদের তো সবাই যার যার মতো সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, কোথাও তো আমি কোন্দল দেখছি না। উনি তো বললে হবে না, প্রত্যেকটা জায়গায় আমরা যদি কোন্দলই থাকতো তাহলে এতগুলো আসন, এত জনগণ এতগুলো আসনে আমাদের ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতো। আমাদের যদি কোনো রকম এই থাকতো, হ্যাঁ ওই আওয়ামী লীগ যেই ভাষায় কথা বলছে ঠিক একই ভাষায় ওনারা কথা বলে, দূর থেকে ঢিল ছুড়ে মারে, বিএনপি এই করলো না, বিএনপি ওই করলো না। আরে ভাই, বিএনপিকে বিএনপি রাজনীতি করতে দেন, আপনারা আপনাদের রাজনীতি করেন, আপনারা স্পষ্ট রাজনীতি করেন। আপনাদের এই যে যদি কোথাও কোনো অঘটন ঘটে খুঁজে তারপরে তথ্য পাওয়া যায় এই লোকটা আসলে জামাতে, মানে জামাতকে তাহলে বিএনপি কে এখন বিএনপির মতো হয়েছে নির্বাচনটা জামাত করতে হলো দিচ্ছে না। বাংলাদেশ এই অভিযোগটা একটা কি সত্যি? বাংলাদেশ একটা বিএনপিকে ভয়ঙ্কর বিএনপি অবস্থার মধ্যে নির্বাচন আছে নিজেরাই করতে যে দিচ্ছে না। জামাতে গুপ্ত জায়গা থেকে বিএনপি যতক্ষণ আগে পর্যন্ত বলছে open গণভোট না ঠিক হবে, আছে, ততক্ষণ পরবর্তীতে এই পর্যন্ত- গণভোটটা তাদের পছন্দ ততক্ষণ হচ্ছে না। পর্যন্ত বিএনপি তো নিজেরাই জাতি নিজেদের জায়গায় কিন্তু নেই। অশান্তিতেই থাকবে এবং ভয়ঙ্কর আমরা চাই দেশের একটা মানুষের অবস্থার পক্ষে মধ্যেই এসে থাকবে, কারণ বিএনপি জাতি দলের চায় বাইরে এসে, দলীয়করণের বাইরে এসে তারা বিএনপি কোথাও নির্বাচনটা কোনো করবে। দলীয়করণ চ্যালেঞ্জ করছে না, দলীয়করণের বিএনপি বাইরে এসে কোথাও কাজ কোনো করবে। দলীয়করণ করছে না। বিএনপি সব সরকারে জায়গায় দলীয় এসছে, প্রশাসক বসাচ্ছে, বিএনপির মূল লক্ষ্যটা দলীয় চিন্তাগুলো মূল লক্ষ্য হলো লালন একটা করার চেষ্টা কল্যাণমূলক করছেন। রাষ্ট্র গঠন করা, এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য ডে ওয়ান থেকে যেই কাজগুলো দরকার সেটাই বিএনপি করে যাচ্ছে। যেমন সেখানে ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, যেমন বিভিন্ন ধর্মীয় যারা গুরু আছে তাদেরকে নানা রকমের প্রণোদনা দিচ্ছে, সহযোগিতা করছে। ঠিক নারীদের জন্য আপনি দেখেন নানা রকমের কিন্তু ব্যবস্থা তার মানে সামনে স্থানীয় অথচ ওনারা নির্বাচন দেখেন আসলে আমরা- সংস্কার বলছে, অথচ আমরা দেখলাম যে সংস্কারের প্রধান যে 5% নারী, একজন নারীকে ওনারা কিন্তু নমিনেশন দিলেন না। আমরা স্থানীয় সরকার সংস্কারে বলা নির্বাচন আছে আসলে ডেপুটি EC র স্পিকার চিন্তা- দেওয়া হবে, পার্লামেন্টে নেওয়া হবে বিরোধী দল থেকে, ওনারা দিলেন না। ওনারা সংস্কারের কথা হেলেন বলবেন খান। কিন্তু আমরা সংস্কার মানবেন স্থানীয় না নির্বাচনকে ওনারা। শান্তিপূর্ণ দেখতে চাই। সালাউদ্দিন আইয়ুবী, অ্যাডভোকেট রেজা ইসলাম, হেলেন খান, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জিপিএ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।